র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান। আয়নাঘর হিসেবে পরিচিত পাওয়া গোপন বন্দিশালা ছিল জানিয়ে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না র্যাব। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির প্রধান AKM শহীদুর রহমান। বিলুপ্তির প্রসঙ্গে বলেন, সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করে বলেন, সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবে আয়নাঘর ছিল এবং গুম কমিশনের সুপারিশে আয়নাঘর যে অবস্থায় ছিল সেভাবেই রাখা হয়েছে। র্যাব মহাপরিচালক বলেন, র্যাবের কেউ অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি। জঙ্গি অভিযানে গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গিদের তৎপরতা ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেকেই আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী সহ 353 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া চলমান সমস্যার সমাধান চ্যালেঞ্জের বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে তিনি একথা জানিয়েছেন। দুপুর 1:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন মির্জা ফখরুল। গত 30 নভেম্বর 10 দিনের সফরে যুক্তরাজ্য যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। তিনি প্রয়োজনীয় চিকিৎসাও গ্রহণ করেছেন সেখানে। এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসে, যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগ সম্পর্কে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত সংস্থা। এছাড়া যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 15 ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতেই এই আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ সময় জুলাই-আগস্ট গণহত্যার তদন্তে অগ্রগতি ঠিক মতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালত। আরেক আবেদনে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা 7 দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আবুল হাসানকে হাজির করা হলেও পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। সাবেক যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার আবেদন করেছিলাম। সে প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং 1 দিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন।
শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি একথা জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। নয়াদিল্লি পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়ে ব্রিফিংয়ে ভারতের 21 থেকে 22 জন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া রোগীর চাপ। চিকিৎসকরাও বলছেন, ডেঙ্গু নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেরই পরবর্তীতে নিউমোনিয়া হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। নিউমোনিয়া থেকে সুরক্ষা পেতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দেশে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB তথ্য মতে দেশে প্রতি বছর 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়। আক্রান্ত হয় 6,77,000। চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়া পুরো বছর জুড়ে হলেও বাংলাদেশে শীতেই বেশি হয়। তীব্র শ্বাসকষ্ট আর শ্লেষ্মা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুরা। আর নভেম্বর মাস জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকায় কিছু ডেঙ্গু রোগীর পরবর্তীতে নিউমোনিয়া হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দিচ্ছে। আগেও প্রায় 4 ভাগের 1 ভাগ ছিল, এখনও প্রায় 4 ভাগের 1 ভাগই শিশু মারা যায় নিউমোনিয়ার জন্য। তবে শীতকালে কিছু কিছু জিনিস বাড়ে, তার জন্য নিউমোনিয়া বেশি হতে পারে, সিমটম হতে বেশি হতে পারে, কিন্তু আসলে নিউমোনিয়া সারা বছরই হয়। কিন্তু কিছু কিছু বাচ্চার ডেঙ্গুর সাথে কমপ্লিকেশন থাকে। কমপ্লিকেশন কীরকম, যে দেখা গেল ওদের সেকেন্ডারি একটা ইনফেকশন হচ্ছে, এটা খুব কমন। এবং সেই সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে নিউমোনিয়াটা খুব কমন। আমি যদি বলি যে 10টা ডেঙ্গু যদি ভর্তি হয়, তার মধ্যে মিনিমাম 4টা বা 5টা পেশেন্টের নিউমোনিয়া থাকতেছেই। মৃত্যু ঝুঁকি এড়াতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। কোনো ভ্যাকসিন 100% প্রোটেকশন দেয় না, কখনোই দেয় না। তো তারপরে আমার সাবধান থাকা দরকার। যে ভ্যাকসিনগুলি সরকার দিচ্ছে আমার ইপিআই সিস্টেমে, তার কভারেজ সবারই নেওয়া উচিত। এটা নেওয়া খুবই দরকার, বিকজ তাতে একটা লেভেলে আমার একটা প্রোটেকশন হবে। শীতের শুরুতে বা শীতের শেষে যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে নিউমোনিয়া হয় বা ইনফ্লুয়েঞ্জা যেটা হয়, এটার ভ্যাকসিন কিন্তু প্রতি বছরই দিতে হয়। কারণ হলো এরা প্রতি বছরই জেনেটিক কোড চেঞ্জ করে। সেই সাথে নবজাতকদের মায়ের বুকের দুধ পান এবং ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই আবেদন করেন এই আইনজীবী। আদালত আবেদন মঞ্জুরও করেন। শুনানির জন্য স্থানীয় ওকালতনামা নিয়ে বিকেল 3:30 পর্যন্ত সময় দিলে স্থানীয় ওকালতনামা নিয়ে দিতে না পারায় আবেদন নথিভুক্ত রেখে পূর্ব নির্ধারিত সময় জানুয়ারির 2 তারিখে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। তবে রবীন্দ্র ঘোষ বলেন, চট্টগ্রাম জেলা বারের কাছে সহযোগিতা আশা করেছিলেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেছেন, আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। আদালত 2 দিন সময় দেওয়ার পরও তিনি স্থানীয় আইনজীবী আনতে পারেননি বলে আদালত শুনানি করেননি বলে জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই সভাপতি। আজকে মুভ করেছিলাম, উনি আরেকটা লয়ার না থাকার কারণে এইবারের উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাব। আইনজীবী সমিতি এই মামলার পক্ষে থাকবে, যাতে যারা আসামি, যারা ঘটনার সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত হয়। 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল 8টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাপিয়া সরোয়ারের স্বামী সরোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। 72 বছর বয়সী এই শিল্পী কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। স্বামী ও 2 সন্তান রেখে গেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী পাপিয়া সরোয়ার 1967 সাল থেকে বেতার এবং টেলিভিশনে গান করতেন। 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার এবং 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন পাপিয়া সরোয়ার। 2021 সালে পান 21 পদক। ভারতীয় জলসীমানায় অনুপ্রবেশের অভিযোগে আটক 78 বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা পুলিশ।
প্যারাদ্বীপ থানার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, আটক জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে। 10 ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে 78 জন জেলেসহ 2টি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে দেশটির কোস্টগার্ড। ট্রলার দুটি থেকে প্রায় 160 টন মাছও জব্দ করা হয়েছে। পরে বাংলাদেশি জেলেদের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তদন্তের পর পুলিশ নিশ্চিত করে আটককৃতরা সাধারণ মৎস্যজীবী। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে হাফিজ আল আসাদের আদি জন্মশহর কারদাহায় এই ঘটনা ঘটেছে। হাফিজ আল আসাদ 1971 সাল থেকে 2000 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে এই সব হামলা থেকে রাসায়নিক অস্ত্রের মজুদ সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী নেতারা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেছেন, তার সরকারের প্রথম লক্ষ্য বিদেশে থাকা লক্ষাধিক সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনা। আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতর আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশ করেন। খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করার সময় বোমা বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী। তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করে নেয়নি। তবে তালেবানের দাবি, ইসলামিক স্টেটস আইএসের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। নিহত মন্ত্রী খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর শীর্ষ সদস্য ছিলেন, যা হাক্কানি নেটওয়ার্ক নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় খলিল হাক্কানির নাম ছিল। গাজা অবিলম্বে যুদ্ধবিরতি এবং জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী সংস্থার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে 2টি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। বুধবার পাশ হওয়া প্রথম প্রস্তাবে গাজায় অবিলম্বে শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। 193 সদস্য বিশিষ্ট পরিষদের মধ্যে 158টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল 13টি দেশ। দ্বিতীয় প্রস্তাবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর প্রতি সমর্থন প্রকাশ করা হয়। একই সঙ্গে ইসরায়েলের জাতিসংঘ এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে যে আইন পাশ করা হয় তার নিন্দা জানানো হয়েছে। এই প্রস্তাবের পক্ষে 159টি দেশ ভোট দেয়। এদিকে গত 24 ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় 19 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 44,800 ছাড়িয়েছে। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য সফরকারী বাংলাদেশের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে সফরকারীরা। সেন্ট কিটসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ওয়ানডে 5 উইকেটে এবং দ্বিতীয়টিতে 7 উইকেটে বড় পরাজয়। 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারে সফরকারী বাংলাদেশ। টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় রঙিন পোশাকে এই পরাজয় তাদের। 2014 সালের পর ওয়েস্ট ইন্ডিজের সাথে 4 বারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদের আয়োজনে। শেষ করব, তবে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইল র্যাব। আয়নাঘরের কথা স্বীকার করলেন বাহিনীর মহাপরিচালক। অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই, জানালেন বিক্রম মিশ্রী। হোয়াইট ওয়াশ এড়াতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।